আসসালামু আলাইকুম পৃথিবী টিভির ইসলামিক ইতিহাসে আব্বাসিয়া খিলাফতের আজকের পর্বই আপনাদের স্বাগতম। বন্ধুরা, আব্বাসীয় খিলাফত ছিল ইসলামের ইতিহাসের এক সোনালী অধ্যায়। কিন্তু সব শাসকের সময়কাল কি সমান ছিল? আজ আমরা জানব আব্বাসীয় বংশের 2424তম খলিফা আব্দুল কারিম আত-তাই অথবা আল-তাই বিল্লাহ সম্পর্কে, যার শাসনকাল ছিল ষড়যন্ত্র, ক্ষমতার লড়াই এবং এক ট্র্যাজিক সমাপ্তির গল্প। চলুন শুরু করি খলিফা আব্দুল করিম আত-তাই বিল্লাহর জীবনের 1010টি উল্লেখযোগ্য ঘটনা। এক জন্ম ও পারিবারিক প্রেক্ষাপট 929 খ্রিস্টাব্দ। আব্দুল করিম আত-তাই এমন এক সময়ে জন্মগ্রহণ করেন যখন আব্বাসীয় খিলাফত তার কেন্দ্রীয় শক্তি হারিয়ে অনেকটা ভেঙে পড়ছিল। তার পিতা আল-মুতি বিল্লাহ ছিলেন একজন ধৈর্যশীল কিন্তু রাজনৈতিকভাবে দুর্বল শাসক। আত-তাই এর মা ছিলেন গ্রিক বংশোদ্ভূত উতব। রাজকীয় হেরেমের অভ্যন্তরে শিক্ষা ও সংস্কৃতিতে বড় হলেও তিনি শৈশব থেকেই দেখেছেন কিভাবে তুর্কি এবং পারস্য আমিররা খলিফার ক্ষমতাকে নিজের পকেটে ভরে ফেলছে। তার জন্ম থেকে শৈশব পর্যন্ত পুরো সময়টাই ছিল খিলাফতের ক্ষয়িষ্ণু রূপের প্রতিচ্ছবি। 2 নাটকীয় সিংহাসন লাভ 974 খ্রিস্টাব্দ। আত-তাই এর খলিফা হওয়ার পেছনে কোনো রাজকীয় আনন্দ ছিল না, বরং ছিল ট্র্যাজেডি। তার বাবা খলিফা আল-মুতি স্ট্রোক বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। ঠিক সেই মুহূর্তে তুর্কি সেনাপতি সবুকতকিন বাগদাদ দখল করেন। বিদ্রোহী সেনারা খলিফাকে পদত্যাগ করতে বাধ্য করে। অসহায় বাবা তার পুত্র আব্দুল করিমকে খিলাফতের দায়িত্ব দিয়ে যান। সিংহাসনে বসে তিনি আত-তাই বিল্লাহ, আল্লাহর প্রতি অনুগত উপাধি গ্রহণ করলেও তার মাথার উপর ছিল বুয়াইয়া বংশের খড়গ। 3 দৈহিক গঠন ও সামাজিক বিড়ম্বনা। ইতিহাসের পাতায় আত-তাই এর শারীরিক গঠন নিয়ে বেশ কিছু আলোচনা পাওয়া যায়। তিনি ছিলেন অত্যন্ত দীর্ঘদেহী এবং তার নাক ছিল অস্বাভাবিক রকমের লম্বা। শৈশবে বসন্ত রোগে আক্রান্ত হওয়ায় তার মুখমণ্ডলে গভীর দাগ ছিল। তখনকার বাগদাদের কবি ও ব্যঙ্গকাররা তাকে নিয়ে অনেক কৌতুক করত, বিশেষ করে ইবনে আল-হাজ্জাজ নামক এক কবি তার নাক নিয়ে রসালো কবিতা লিখেছিলেন। তবে আত-তাই ছিলেন অত্যন্ত শান্ত মেজাজের। তিনি কখনো ক্ষমতার অপব্যবহার করে এই কবিদের শাস্তি দেননি, যা তার চরিত্রের মহানুভবতা প্রকাশ করে। 4 আমির আদুদ আদ-দৌলা অধীনে এক বন্দী জীবন। আত-তাই এর শাসনকালের সবচেয়ে প্রভাবশালী চরিত্র ছিলেন বুয়াইয়া আমির আদুদ আদ-দৌলা। তিনি খলিফাকে এতটাই কোণঠাসা করে রেখেছিলেন যে খলিফার প্রাসাদে প্রবেশাধিকার পর্যন্ত আমিরের অনুমতি সাপেক্ষে ছিল। আদুদ আদ-দৌলা নিজেকে শাহেনশাহ রাজাদের রাজা উপাধিতে ভূষিত করেন, যা আগে শুধু পার্শ্বের রাজারা ব্যবহার করত। খলিফা আত-তাই এই অপমান সহ্য করেও খিলাফতকে টিকে রাখার জন্য নির্বেশ সব মেনে নিতেন। 5 রাজনৈতিক স্বাধীনতার ক্ষণস্থায়ী প্রচেষ্টা। যখনই বুয়াইয়া আমিরদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল শুরু হতো, খলিফা আত-তাই চেষ্টা করতেন নিজের ক্ষমতা পুনরুদ্ধার করতে। তিনি গোপনে বিভিন্ন তুর্কি গোষ্ঠী এবং স্থানীয় আরব গোত্রপ্রধানদের সাথে যোগাযোগ রক্ষা করতেন। 980 এর দশকে একবার তিনি খিলাফতের নিজস্ব সেনাবাহিনী পুনর্গঠনের চেষ্টা করেছিলেন, কিন্তু বুয়াইয়া গোয়েন্দাদের তৎপরতায় তার সেই পরিকল্পনা ভেস্তে যায়। এটি প্রমাণ করে যে তিনি কেবল নামমাত্র শাসক হয়ে থাকতে চাননি, বরং পরিস্থিতির শিকার ছিলেন। 6 বৈবাহিক ও রাজনৈতিক জটিলতা। বুয়াইয়া শাসকরা খলিফার রক্তকে নিজেদের সাথে মিশিয়ে আভিজাত্য বাড়াতে চাইত। আমির আদুদ আদ-দৌলা বাধ্য করেন খলিফাকে তার বড় মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে। কিন্তু মজার এবং দুঃখজনক বিষয় হল, এই বিয়ে ছিল কেবল রাজনৈতিক চুক্তি। খলিফা ব্যক্তিগত জীবনে সুখী হতে পারেননি, কারণ এই কন্যা মূলত তার উপর নজরদারির জন্য প্রাসাদে থাকতেন। রাজনৈতিক বাধ্যবাধকতা তাকে নিজের ব্যক্তিগত পছন্দ অপছন্দ বিসর্জন দিতে বাধ্য করেছিল। 7 ধর্মীয় ও বৈশ্বিক বিশৃঙ্খলা। আত-তাই এর সময়কালেই মিশরে ফাতেমি খিলাফত তাদের স্বর্ণশিখরে পৌঁছায়। তারা মক্কা ও মদিনার নিয়ন্ত্রণ নিয়ে নেয়, যার ফলে আব্বাসীয় খিলাফতের মর্যাদা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া কারমাতিয়ানদের তাণ্ডব এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের উত্তর দিক থেকে আক্রমণ খলিফাকে বিচলিত করে তুলেছিল। খলিফা জুমার খুতবায় নিজের নাম শোনার অধিকারটুকু ছাড়া আর কোনোভাবে এই বিশাল মুসলিম জাহানের ওপর প্রভাব বিস্তার করতে পারছিলেন না। 8 চূড়ান্ত বিশ্বাসঘাতকতা ও ক্ষমতাচ্যুতি 991 খ্রিস্টাব্দ।
991 সালের সেপ্টেম্বর মাসে আমির আদুদ আদ-দৌলা এক মারাত্মক ষড়যন্ত্র করেন। তিনি খলিফাকে প্রস্তাব দেন যে রাজকীয় কোষাগারের কিছু জরুরি সমস্যা নিয়ে আলোচনার প্রয়োজন। খলিফা যখন সরল বিশ্বাসে সিংহাসন থেকে নেমে আমিরের প্রতিনিধিদের সাথে কথা বলতে যান, তখন অতর্কিতে দড়ি দিয়ে তাকে বেঁধে ফেলা হয়। তাকে একটি ঘরে বন্দী করে রাখা হয় এবং তার সামনে তারই চাচাতো ভাই আল কাদিরকে খলিফা ঘোষণা করা হয়। সিংহাসন থেকে নামানোর সময় তার সমস্ত অলঙ্কার ও রাজপোশাক ছিঁড়ে ফেলা হয়েছিল। 9 পদচ্যুতির পরবর্তী সম্মানজনক দিনগুলো। ক্ষমতা হারানোর পর আততাই বিল্লাহর জীবন ছিল বিস্ময়কর। সাধারণত তৎকালীন সময়ে ক্ষমতাচ্যুত খলিফাদের অন্ধ করে দেওয়া হতো বা মেরে ফেলা হতো, কিন্তু পরবর্তী খলিফা আল কাদির ছিলেন তার প্রতি অত্যন্ত দয়ালু। আততায়ীকে রাজপ্রাসাদের একটি সুন্দর অংশে রাখা হয়। আল কাদির গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিষয়ে মাঝে মাঝে তার পরামর্শ নিতেন। এটি ইসলামের ইতিহাসে বিরল ঘটনা, যেখানে একজন প্রাক্তন খলিফা তার উত্তরসূরির সাথে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন। 10 মৃত্যু ও বিয়োগান্তক সমাপ্তি 1003 খ্রিস্টাব্দ। সুদীর্ঘ 1-2 বছর বন্দী বা অন্তরীণ থাকার পর 1003 খ্রিস্টাব্দে আততাই বিল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে বাগদাদের সাধারণ মানুষ শোক প্রকাশ করেছিল, কারণ ক্ষমতা না থাকলেও তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী এবং ধর্মপ্রাণ। তার মৃত্যুর সময় তিনি পবিত্র কোরআন তিলাওয়াত করছিলেন বলে জানা যায়। তাকে তার পূর্বপুরুষদের কবরের পাশেই অত্যন্ত মর্যাদার সাথে সমাহিত করা হয়। খলিফা আলতাই অথবা আততাই বিল্লাহ ছিলেন এমন একজন শাসক যিনি নিজের ইচ্ছার চেয়ে পরিস্থিতির দাস হয়ে বেশি সময় কাটিয়েছেন। তার শাসনকাল আমাদের মনে করিয়ে দেয় যে রাজনৈতিক প্রজ্ঞা থাকলেও পরিবেশ অনুকূলে না থাকলে শাসককে অনেক চড়াই-উতরাই পার করতে হয়। এই ছিল খলিফা আততাই বিল্লাহের জীবনের করুণ ইতিহাস। বিগত 5 থেকে 6 খলিফার জীবনের ইতিহাস যদি আমরা দেখতে যাই, তাদের শেষ জীবন ছিল অনেক কষ্টের এবং তাদের মৃত্যু হয়েছিল অনেক দুঃখজনক। সেই হিসাবে খলিফা আততাই বিল্লাহের শেষ জীবন ছিল অনেক সম্মানজনক। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে চাপ দিন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। পরবর্তী ভিডিওতে আমরা 2525তম খলিফার জীবন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।